দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমরা দেশ হিসেবে যে আয় করি, সেই আয়ের একটা বড় অংশ কিন্তু বিদেশ থেকে আয় করি। আমরা আমাদের এক্সপোর্টের মাধ্যমে আয় করি। এই এক্সপোর্ট আয়ের ৮০%-এরও বেশি আয় কিন্তু আমরা করি আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে। বলে রাখা ভালো যে আমাদের জিডিপিতে যে কন্ট্রিবিউশন হয় সেক্টর ওয়াইজ, সেখানে কিন্তু 10%-এরও বেশি কন্ট্রিবিউশন এই গার্মেন্টস সেক্টরে। কিন্তু মাঝে মধ্যে আমরা এই ক্ষেত্রেও অস্থিরতা দেখি, সংকট দেখি এবং তার উত্তরণের উপায় খুঁজি। আজকে আমরা সে কারণে সাজিয়েছি গার্মেন্টস খাতের চলমান সমস্যা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন প্রিয় অতিথিকে আমাদের আজকের এই আয়োজনে পেয়েছি। তাকে আমরা স্বাগত জানাই, ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ, মাইক্রোফাইবার গ্রুপ। তাকে আমরা শুরুতেই স্বাগত জানাতে চাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যেমনটা শুরুতেই বলছিলাম যে এই খাত বা আর&ডি সেক্টর, সেটা কিন্তু আমাদের বাংলাদেশকে দীর্ঘদিন ধরে আমাদের যে আর্থিক যে জায়গাটা সেখানে সমৃদ্ধ করেছে এবং সমৃদ্ধ হওয়ার সুযোগও কিন্তু আছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে কোভিডের সময়কালে কিছুটা বাড়তি সংকট তৈরি হয়েছিল আমাদের এক্সপোর্টকে কেন্দ্র করে। তারপরে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কিছু আমরা কুফলতা দেখেছি আমাদের এই সেক্টরে, এবং সাম্প্রতিক সময় ছাত্র জনতার যে আন্দোলন এবং সেই আন্দোলন পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে এখানে কিছু সমস্যা তৈরি হয়েছে। আসলে এত ভালো একটা সেক্টর যেটা উপরে আমরা এত বেশি ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে এই যে সংকটগুলো সেটা কতটা আপনাদেরকে প্রভাবিত করে? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি জানেন যে এই তৈরি পোশাক শিল্প কিন্তু একটা শ্রমঘন একটা শিল্প। এখানে আপনার অন অ্যান এভারেজ বাংলাদেশের প্রায় অর্ধকোটি জনগণ এটার সাথে সম্পৃক্ত এবং এটার সাথে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং যদি তাদের পোষ্য ধরা হয় আর কি, তাহলে প্রায় 2 কোটি লোকের কর্মসংস্থান বা 2 কোটি লোকের কিন্তু সম্পৃক্ততার একটা বিষয় এখানে আছে। তো এত শ্রমঘন একটা ইন্ডাস্ট্রি আসলে সবসময় যে স্মুথলি রান করবে এমনটা কিন্তু নয়। না, সেটা তো সুযোগ না। একটা পরিবারেও তো 5 জনের সংসারেও তো সেটাই বলছিলাম আর কি। সুন্দরভাবে চলে না। তো আমাদের এই শিল্পটা আজকে 4 দশক অতিক্রান্ত করলো। তো বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাত প্রতিঘাত আমরা অতিক্রান্ত করে এখানে এসেছি। তো চলার পথে আমাদের অনেক সময় অনেক ধরনের বাধা বিপত্তি বা বিভিন্ন ধরনের প্রতিকূলতায় আমরা সম্মুখীন হয়েছি। কিন্তু তারপরেও আমি বলবো যে বাংলাদেশ কিন্তু আমাদের অন্যান্য অনেক প্রতিযোগীর চেয়ে অনেক ভালোই করেছে এবং এখনও করছে। কিন্তু মাঝে মাঝেই কিছু সমস্যা দেখা দেয়, যেটা আপনি বললেন যে কোভিডের সময় এটা প্রাকৃতিকভাবে আমরা একটা সমস্যার সম্মুখীন হলাম। তারপরে আবার এই যে এই বছরের জুলাই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তনেও আমরা কিছু বাধার সম্মুখীন হলাম। কিন্তু সব কিছু মিলিয়ে আমাদের শ্রমিকরা কিন্তু আমি যদি বলি, তারা কিন্তু খুবই শ্রমবান্ধব এবং তারা কিন্তু অনেক পরীক্ষিত, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রি আজকে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। আপনি দেখেন আমাদের কিছু বায়াররা আছে, আমি যদি একটা বায়ারের কথা বলি, যেমন H&M, C&A, লিডল, কিয়াবি, এই যে নাম করা কিছু বায়াররা বাংলাদেশে ব্যাপকভাবে তাদের কাজগুলো এখানে অর্ডারগুলো প্লেস করেছে। তারা কিন্তু খুবই একটা কমফোর্ট জোনে সবসময় ছিল, কিন্তু মাঝে মাঝে কিন্তু তারা একটু উৎকণ্ঠায় পড়ে যায় এই ধরনের ঘটনাগুলোর কারণে। তারপরেও কিন্তু তারা তাদের পছন্দের তালিকায় বাংলাদেশকে রেখেছে। আমাদের এক সময় কিন্তু কিছু অর্ডার আপনার ওই আফ্রিকাতে বা ল্যাটিন আমেরিকাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা তারা করেছে বায়াররা, কিন্তু দেখা গিয়েছে যে ওইসব অঞ্চলের যে শ্রমিকরা, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা, কিন্তু তাদের ভিতরে স্মুথনেসটা নাই যেটা আমাদের আছে। আমাদের মা বোনরা কিন্তু প্রথাগতভাবে ঐতিহাসিকভাবে কিন্তু এই যে পোশাক শিল্পের সাথে কিন্তু কম বেশি জড়িত অনেক আগে থেকে। যে এই যে আমাদের যে ট্র্যাডিশনাল যে এই আমাদের অ্যাটাচমেন্টটা, এটার কারণে দেখা গেছে যে আমরা এখান থেকে কিন্তু বায়ারদেরকে ভালোভাবেই রিটার্ন দিতে পারি। তো মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, কিছু একটা হোঁচট আমাদের আসে, কিন্তু পরক্ষণেই কিন্তু আমরা আবার এটাকে উতরিয়ে আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। এটা হলো আমাদের সবচেয়ে বড় একটা সফলতা। না, এটা চলবেই, এটা চলমান ঘটনা। কিন্তু মাঝে মধ্যে যে উৎকণ্ঠার কথা বলছিলেন, যে সাম্প্রতিক সময় যদি আমরা দেখি, তাহলে আমাদের ক্রয়াদেশ বা অর্ডার যেটা আমরা বলি, অর্ডারের পরিমাণ কিন্তু বাড়ছে। কিন্তু অর্ডার পরিমাণ বাড়লে একটা অর্গানাইজেশন বা একটা ফ্যাক্টরি, সে তো খুব ভালোভাবে রান করার কথা। সেখানে অস্থিরতা তৈরি হওয়ার তো প্রেক্ষাপট খুব একটা থাকার কথা না, কিন্তু অর্ডারও বাড়ছে, আবার আমরা অস্থিরতাও দেখছি। এটার কোরিলেশনটা, এইবারের বিষয়টা একটু এই প্রেক্ষাপটটা ভিন্ন। এই যে আপনার জুলাই আগস্টের যে প্রেক্ষাপটটা, এটা একটু ভিন্ন ছিল। তো এখানে আপনার ওই যে আশুলিয়া, গাজীপুরের যে অঞ্চলগুলো, বিশেষ করে আশুলিয়া, আমরা বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু সেখানে কোনাবাড়ি, এই অঞ্চলে বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার পিছনে কারণটা হলো কি, ওখানে যারা কিছু ওনার এমনভাবে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল, আর কিছু আপনার ওনার তারা তাদের শ্রমিকদেরকে নিয়মিত বেতন দিতে পারেনি, বা তারা এই পট পরিবর্তনের পর তারা ফ্যাক্টরিতে যায়নি।
তো একটা মালিক পক্ষ যদি ফ্যাক্টরিতে না যায়, এটা একটা ইমেজ সংকটে পড়ে। অপারেশন চালানো তো কঠিন, অপারেশন চালানো কঠিন, ওয়ার্কিং ক্যাপিটালের সংকট থাকে বা লিডারশিপের একটা সংকট থাকে, সব কিছু মিলিয়ে তখন দেখা যায় যে একটা উৎকণ্ঠা থাকে, শ্রমিকরা তখন আপনার অধৈর্য হয়ে যায়, তখন তারা মাইগ্রেট করার চেষ্টা করে এবং একটা অস্থিরতার সৃষ্টি করে আর কি। এটার আবার ইফেক্ট আবার অন্যান্য জায়গায় পড়ে। তো যাই হোক, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, কিছু কিছু ফ্যাক্টরি ওই অঞ্চলে এখনও অস্থিরতার মধ্যে আছে এবং এইটা দেখে আপনার আমাদের বায়াররা অনেকটাই আশঙ্কা এবং উৎকণ্ঠায় পড়ে গিয়েছে বলা যায়। কিন্তু আমি যদি অন্য অঞ্চলের কথা বলি, শুধু তো গাজীপুরেই যে সব ফ্যাক্টরি আছে এবং আমাদের উৎপাদনের বড় অংশ হয়, অনেক জায়গাতেই তো ঢাকার আশেপাশে অনেক জায়গায় আছে। আপনার ধামরাই আছে, আমাদের নারায়ণগঞ্জে আছে, আপনার কুমিল্লায় আছে, চিটাগাংয়ে আছে। তো সেই অঞ্চলগুলোর কিন্তু খুব একটা বাজে সংবাদ আমরা এখনো পাইনি। আমি যদি মানে মোটা দাগে জিজ্ঞেস করি, হয়তো এটা একটা পরিসংখ্যানগত বিষয়, এই আনরেস্টের প্রভাবটা কি অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি, এবং সেটার ক্ষেত্রে আন্তর্জাতিক যে বাজার, সেই বাজারে কি নেতিবাচক প্রভাব আগের চেয়ে বেশি বেড়েছে নাকি ঠিক আছে? কিছু নেতিবাচক প্রভাব পড়েছে, কিন্তু আমাদের বায়াররা যে জিনিসটা মানে এনশিওর হতে চায় সেটা হলো তাদের সাপ্লাই চেইনটাকে ঠিক রাখতে চায়। যে কেউ চাইবে প্রাইস, কিন্তু তারা যেই কম প্রাইসে আমাদের এখানে কাজ করছে এটা কিন্তু বিশ্বের কোথাও তারা পায় না। কিন্তু তাদের এখন মেইন টার্গেট হলো যে আমরা ভলিউম দিব, তোমাদেরকে বাড়িয়ে দিব, কিন্তু তোমরা সেই ক্ষেত্রে আমাদের সাপ্লাই চেইনটাকে ঠিক রাখো এবং সময় মতো ডেলিভার করো। এই ক্ষেত্রে তারা চাচ্ছে যে এখানে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এই স্থিতিশীলতার জন্যই কিন্তু তারা সবসময় খুব কনসার্ন থাকে আর কি। তো আমরা আসলে এরই মধ্যে কিছু মন্দের মধ্যেও আমি বলি যে ভালো দিক কিন্তু ইতিমধ্যে ফিরে এসেছে। সেটা হলো আপনারা একটা পরিসংখ্যান দেখবেন, এক্সপোর্ট কি বলে ইপিবি যেটা আমরা বলি আর কি, এই ইপিবির যে পরিসংখ্যান গত 5 মাসে জুলাই থেকে এই নভেম্বর প্রান্তিকে আমাদের কিন্তু আপনার এই প্রবৃদ্ধি কিন্তু হয়েছে। ওকে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য এটাই বলছে। খারাপ অবস্থার মধ্যে কিন্তু আমাদের এই 5 মাসে আমাদের প্রবৃদ্ধি অন এন এভারেজ 16% হয়েছে। আপনি যেহেতু প্রবৃদ্ধির কথা বলছিলেন, প্রবৃদ্ধির সাথে তো খরচেরও একটা সম্পর্ক থাকে। আমাদের শ্রমিকরা কিন্তু মজুরি বাড়ানোর ক্ষেত্রে, এটা দির্ঘদিনের আন্দোলন আমরা দেখেছি, সেক্ষেত্রে 15-20 বা 20 থেকে 25% পর্যন্ত কিন্তু মজুরি বাড়ানোর একটা আন্দোলনও আমরা এর মধ্যে তথ্য পাই। সেক্ষেত্রে এই যে যদি হঠাৎ করে এরকম মজুরি বাড়ানোর বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে কি প্রবৃদ্ধি ধরে রাখা যাবে বা এটাকে আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা? খুব কষ্টকর হবে। আপনি জানেন আয়ের সাথে ব্যয়ের একটা সঙ্গতি থাকতে হবে অবশ্যই। এখন কিছুদিন আগে আপনি দেখেছেন যে আমাদের যে শ্রমিকরা নতুন করে আবার দাবি দেওয়া তুলেছে, তাদের 25% করে বাড়াতে হবে এভরি ইয়ারে। জি, আমাদের যেটা একটা নিয়ম আছে যে প্রতি বছর আপনার 5% করে বাড়ানো হতো। তো সাম্প্রতিককালে অতি সম্প্রতি যে বিষয়টাকে একটি সিদ্ধান্তে আনা হয়েছে সেটা হলো 9% করা হবে। আচ্ছা, প্রতি বছর 9%, আফটার 5 ইয়ার্স এটা টোটালি আবার চেঞ্জ হবে, নতুন করে পে স্কেল নির্ধারণ করা হবে। এই যে পে স্কেলটা যেটা 12,000 টাকা আপনার ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলো, সেটা তো গত ডিসেম্বরে করা হলো 2023 সালে। তো ডিসেম্বর 2023-এ নতুন পে স্কেল আসলো, তো আর এক বছর না যেতেই তারা আবার 25% এভরি ইয়ারে চাচ্ছে। তাহলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা তো সেভাবে প্রাইস পাচ্ছি না। তো প্রতি বছর যদি 25% করে বাড়ে, তো তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা তো মানে অদক্ষ যে শ্রমিক, তারা কিন্তু বলা হয় যে 12,000 পায়, সবাই তো 12,000 পাচ্ছে না। এই 12,000-এর সাথে তার ওটি, তার হাজিরা, বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক যে সুবিধাগুলো মিলিয়ে তার গিয়ে দাঁড়ায় 17 থেকে 18,000 টাকা, একটা অদক্ষ শ্রমিক। এবং সেই শ্রমিকদের অংশ হলো মাত্র 10%। টোটাল ওয়ার্কার্স এবং ম্যান পাওয়ার স্ট্রেংথের 10% কিন্তু আপনার ন্যূনতম মজুরি, মানে আমরা ন্যূনতম মজুরি নিয়ে যে বাকি 90% কিন্তু পাচ্ছে আপনার 20, 25, 30,000 টাকা তার যোগ্যতা অনুযায়ী, অভিজ্ঞতা এবং তার যোগ্যতা অনুযায়ী। কিন্তু সবাই জানে যে গার্মেন্টসের বেতন হলো 12,000 টাকা। এইভাবে কিভাবে চলবে? জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। মানে এটা নিয়ে সবসময় এমন একটা নেতিবাচক প্রচারণা, নেতিবাচক যে প্রচারণা, এটাই কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পকে একটা অস্থিতিশীল এবং একটা আমি বলবো এটা আশঙ্কায় ফেলে দিয়েছে। আমাদের যে বিষয় আমরা ঢুকেছি এখানে অনেক কথা জমা আছে, তবে একটা বিরতি নিতে হবে। আমরা বিরতির পর ফিরে এসে ধারাবাহিকতা বজায় রাখবো। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্টে। আমরা গার্মেন্টস খাত নিয়ে আলোচনা করছি। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন।
বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। গার্মেন্টস খাতে চলমান সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক, অর্থ মাইক্রোফাইবার গ্রুপ। আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে আবার আলোচনায় ঢুকতে চাই। আমরা আমাদের মজুরি নিয়ে কথা বলছিলাম, ন্যূনতম মজুরি নিয়ে কথা বলছিলাম, এবং ন্যূনতম মজুরির কথা যখন বলি তখন অনেকে কম্পেয়ার করে উইথ দ্য আদার কান্ট্রিজ। যে আমি যদি চায়নার উদাহরণ নিই, যে চায়নার একজন যিনি এমপ্লয়মেন্টে নিয়ে আসেন শুরুর দিকেই তাকে হয়তো বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 লাখ টাকার মতো স্যালারি দেওয়া হয়। বাংলাদেশে তো সেটা আমরা বলছি 12,000, কিংবা আপনি বলছেন যোগ করা অ্যামাউন্টে 17,000। আসলে দুইয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? চায়নার সাথে তো আসলে আমরা তুলনা করতে পারি না। তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত একটা দেশ হয়ে গেছে এখন। সেই হিসাবে তাদের মাথাপিছু আয়ও বেশি। তাদের ফরেন রিজার্ভ হলো $4 ট্রিলিয়ন। জি সেখানে আমাদের ফরেন রিজার্ভ মাত্র $19 বিলিয়ন, তাই না? জি। তো এখন চায়নার সাথে আমি কেন শ্রমিকদের মজুরি নিয়ে তুলনা করব? তাদের ন্যূনতম একটা মজুরি জায়গাতে কিন্তু আলোচনা আছে যে তাদের এমপ্লয়িরা বা গার্মেন্টস শ্রমিকরা যে পরিমাণে স্কিল এবং একজনকে দিয়ে যতটা মাল্টিটাস্কিং করানো যায়, আমাদের যারা এই সেক্টরে কাজ করেন তাদের দিয়ে খুব একটা করা যায় না। আপনি যেটা বললেন যে তাদের বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 লক্ষ টাকা একটা শ্রমিকের ন্যূনতম মজুরি। জি। সে 1 লক্ষ টাকা দিয়ে তো সে 10 জনের কাজ করে। আচ্ছা। সে অপারেটর কাজ করছে, সে কিউসির কাজ করছে, সে সুপারভাইজারের কাজ করছে, সে হেল্পারের কাজ করছে, অটোমেশনটাও সে নিয়ন্ত্রণ করছে। সবকিছু মিলিয়ে যদি তাকে 1 লক্ষ টাকা দেওয়া হয় তাহলে তো সেটা খুব একটা বেশি নয়। মানে তার চেয়ে হয়তো বাংলাদেশে যারা হ্যাঁ, স্কিল এমপ্লয় এবং তারা হয়তো সেখানে বেশি পায়। দেখেন তাদের এফিসিয়েন্সি কিন্তু আপনার 65-70%। আমাদের এফিসিয়েন্সি মাত্র 40-45%। তাহলে আপনার শ্রমঘন ইন্ডাস্ট্রিতে আপনার খুব বেশি করে আপনি শ্রমিক নিয়োগ করলেন, অপারেটর বা বিভিন্ন ধরনের লোকদের এখানে আপনি প্রবেশ ঘটালেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, আর আউটপুট কিন্তু খুবই কম। তো সেই ক্ষেত্রে আমাদের স্যালারি কম, এটা কে বললো? আসলে এটা একটা জেনারেল পারসেপশন যে বাংলাদেশের স্যালারি কম। কিন্তু আমি কেন বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পের এই স্যালারি নিয়ে কেন আমি কথা বলবো? জি। আপনি যদি এখানে 17-18 হাজার টাকার অদক্ষ একটা শ্রমিক যদি অন অ্যান অ্যাভারেজ সে মান্থলি ড্র করে, আপনি অন্যান্য শিল্পের দিকে তাকান, একটা চা শিল্পের শ্রমিক পায় 4,000 টাকা বেতন। ধোলাইখালে যারা কাজ করে, খুব মানবেতর জীবনযাপন করে, তারা বেতন পায় 6-7 হাজার টাকা। ডেইলি আপনার 200-300 টাকার বেশি তাদের মজুরি নেই। আপনি যদি রোলিং মিল বা আরও অন্যান্য খুব কষ্টকর যেই শিল্পগুলো, সেগুলোর বেতনই বা কত? আপনি ঘুরে ফিরে গেলে গার্মেন্টসের বেতন কম হয়ে গেছে। আমাদের যে শিক্ষিত অনেক বেকার যুবক আছে, আপনি ধরেন প্রায় কয়েক লক্ষ শিক্ষিত বেকার যুবক, বিবিএ এমবিএ পাশ করা, অন্যান্য ডিসিপ্লিন থেকে পাশ করা, তারা তো মানে পাশ করে আপনার 15-20 হাজার টাকা একটা চাকরি জোগাড় করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে একটা অদক্ষ শ্রমিক, সে আপনার গ্রাম থেকে আসলো বা যে কোনো একটা জায়গা থেকে, তার কোনো কন্ট্রিবিউশন নেই, তাকে শেখাতে হবে, প্রশিক্ষিত করতে হবে। তাকেই আপনি 12,000 বেসিক দিচ্ছেন, তার সাথে আনুষঙ্গিকভাবে 15-16-17 হাজার টাকা গিয়ে সে ড্র করছে। যখন সে আবার দক্ষ হয়, তাকে মানে ভালো একটা পর্যায়ে যায়, অপারেটর হয় বা সুপারভাইজার কিউসি হয়, তখন তার বেতন 25-30 হাজার টাকা হয়ে যায়। আমাদের এই শিল্পে 10 লক্ষ টাকার অধিক বেতনের অফিসারও আছে এখানে। দারুণ দারুণ। এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কর্পোরেট হাউস থেকেও কিন্তু অনেক বেশি বেতনধারী ব্যক্তিবর্গ আমাদের এখানে কাজ করছে। এটা কিন্তু অনেক অজানা। কিন্তু এই আপনার এই প্রশ্নের মানে উত্তরের সাথে আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের কাছে এরকমও আছে আলোচনা, আমরা যেভাবে সাধারণের মধ্যে আলোচনা হতে দেখেছি, যে এই যে আপনি বলছিলেন 10 লক্ষ কিংবা তার চেয়ে বেশি বেতনের যারা এমপ্লয়ি আছেন, এর একটা বড় শ্রেণী পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা শ্রীলঙ্কা থেকে আসে, এবং এমনও শোনা যায় যে তাদের অনেকের যে এমপ্লয়মেন্টটা হয় সেটা বৈধ পথে হয় না। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কিছু টাকা দেশের বাইরে চলে যায় অবৈধ পথে। এটার সত্যতা কতটুকু? এটা ঠিক আছে, এটা বলছেন যেটা, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু আমাদের যারা আমরা উদ্যোক্তা, আমাদের তো বুঝতে হবে, আমাদের তো দেশপ্রেম থাকতে হবে। আপনার যখন এই বিদেশি শ্রমিক বা বিদেশি বড় কর্মকর্তা যাদেরকে আমরা নিয়োগ করেছি, বেশি বেতন দিচ্ছি, ফর এক্সাম্পল $10,000 আপনি নির্ধারণ করলেন একজনকে, একটা ফরেন এক্সপার্টকে, কেন আপনি তাকে $10,000 দিচ্ছেন? আপনি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার অলরেডি এই 4 দশকে অনেক প্রশিক্ষিত হয়েছে, অনেক দক্ষ অভিজ্ঞ হয়েছে তারা। তো তাদেরকে আপনারা একটু সুযোগ দেন। ইভেন এবং আপনার বিজিএমএর তো একটা ইউনিভার্সিটি রয়েছে, বিইউএফটি, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, এখান থেকে পাশ করে যারা এখন বর্তমানে 3rd, 4th, 5th জেনারেশনে চলে এসেছে, তাদেরকে কেন আপনি সুযোগ দিচ্ছেন না? $10,000 বিদেশি একজন এক্সপার্টকে না দিয়ে $10,000 দিয়ে 10 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাংলাদেশি 10 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে নেন, দেখবেন যে আউটপুটটা অনেক বেশি আসবে। আমাদের সময় যেহেতু কম, কিছু প্রশ্নের শর্ট উত্তর পাওয়ার চেষ্টা করব। আমরা যদি সরকারিভাবে চিন্তা করি, তাহলে ইনফ্রাস্ট্রাকচারাল যে সাপোর্টগুলো যদি থাকে, ইউটিলিটির যে সাপোর্টগুলো থাকে, আমরা যদি গ্যাসের কথা বলি, বিদ্যুতের কথা বলি, এর অনেক শর্টেজ আছে। তারপরেও আপনারা আপনাদের উদ্যোগগুলো কিভাবে চালিয়ে নিচ্ছেন?
আমরা বরাবরই সরকারের কাছ থেকে কিছু নীতি সহায়তা চাই। নীতি সহায়তার মধ্যে কি আমাদের এই যে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ, তার পাশাপাশি গভর্নমেন্টের যে কিছু রেস্ট্রিকশন, বিশেষ করে আপনার ভ্যাট, বন্ড, কাস্টমসের যে কিছু জটিলতা, এগুলোকে পরিহার করতে হবে। নগদ প্রণোদনা কমিয়ে না দিয়ে এটাকে পার্শ্ববর্তী দেশের সাথে, প্রতিবেশী বা প্রতিযোগী দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের নগদ প্রণোদনাটা রাখতে হবে, নাহলে ইন্টারন্যাশনালি আমাদের প্রোডাক্টটা কিন্তু কম্পিটিটিভ হবে না। এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে পারি বা সরকার যদি অনুধাবন করে, সরকারকে বুঝতে হবে যে এই শিল্প কিন্তু সরকার ডেভেলপ করেনি, এই শিল্পের ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু বেসরকারি উদ্যোক্তা থেকে। একটা জিনিস এই যে আন্তর্জাতিক বাজারে আপনাদেরকে কম্পিট করতে হয়, আপনাদের কম্পিটিটর আছে চীন, আপনাদের কম্পিটিটর আছে ভারত কিংবা ভিয়েতনাম, তারা তো অনেক কম দামে এই পণ্যগুলো ইউরোপ কিংবা আমেরিকাতে দিতে চায়। তাদের সঙ্গে আপনাদের এই লড়াইটা শেষ পর্যন্ত আপনারা জিতেন কিভাবে? সেখানে সরকার তাদেরকে ভালোভাবে প্যাট্রোনাইজ করে, আর এখানে আমরা প্যাট্রোনাইজেশন কমে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের যে শ্রমিকদের যে দক্ষতা যতটুকুই আছে সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। এবং যেটা সস্তা শ্রমের কথা বলা হয়, সস্তা শ্রম তো আসলে এখনও ওইভাবে নাই। তারপরেও আমরা আমাদের বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করি। আপনার ধরেন আমাদের যে কিছু ওভারটাইম আমরা করি, সেই ওভারটাইমে আমরা একটু এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করি, প্রোডাক্টিভিটি তখন হয়তো একটু বাড়ে। বা আমাদের ধরেন বিভিন্ন ধরনের এই যে মানে টেক্সটাইল প্রযুক্তির ভালো কিছু ব্যবহারের কারণে বা আমাদের মানে কিছু কাজ আমাদের থাকে যে টানা কাজ থাকে, সেই কাজগুলোর আউটপুট যখন আমরা কন্টিনিউয়াসলি করি তখন দেখা যায় যে সেটার এফিসিয়েন্সির সাথে আমাদের প্রাইসের একটা সমন্বয় থাকে। আপনি যেহেতু এই সেক্টরের একজন এক্সপার্ট, আপনি যারা দেখছেন এটি নিউজের মাধ্যমে অনুষ্ঠান, সংক্ষেপে তাদের জন্য কোনো বার্তা রাখবেন কিনা যা আমাদের এই সমস্যা নিরসনে কাজ করবে? আমি মনে করি যে সমস্যা নিরসনে সরকারকে আরও উদ্যোগী হতে হবে এবং সরকারকে এই সেক্টরের প্রতি আরও বেশি নজর দিতে হবে। এবং একটা ভালো দিক আমি বলে রাখতে চাই যে আশা করি আমরা 2025 সালে নতুন বছরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিএসপি যে বিষয়টা আমাদের মানে বন্ধ ছিল, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা গুড ইমেজের কারণে, আন্তর্জাতিক ওনার একটা মানে সক্ষমতা বা তার একটা গ্রহণযোগ্যতার কারণে আমি মনে করি আমাদের জিএসপিটা আবার ফিরে আসবে 2025 সালে এবং আমাদের অর্থনীতিতে বিশেষ করে তৈরি পোশাক শিল্প আরও একটা গতিশীল অবস্থায় পৌঁছে যাবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে এ ধরনের কথা শুনতে খুবই ভালো লাগে। পরবর্তীতে আবারও এই বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, গার্মেন্টস যে সেক্টর, তার সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা আজকের আলোচনা ছিলাম। আগামীকালকে নতুন কোনো বিষয়ে আবারও আমরা আলোচনা করব হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, এবং অবশ্যই বিজয়ের মাসে অবশ্যই দেশপ্রেম উদ্বুদ্ধ থাকুন। আল্লাহ হাফেজ।